আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, চতুর্থ দফার লোকসভা নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত দেশে ভোট পড়ল 62%। সোমবার 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 96টি লোকসভা আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের সর্বাধিক ভোট পড়েছে। এই রাজ্যে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে 75.66%। মধ্যপ্রদেশে 68.01%, জম্মু কাশ্মীর ও মহারাষ্ট্রের সব থেকে কম 35.75% এবং 52.49% ভোট পড়ে অন্ধ্রপ্রদেশে 68.04, বিহারে 54.14, ঝাড়খণ্ডে 63.14, উড়িষ্যায় 62.96, তেলেঙ্গানায় 61.16 এবং উত্তরপ্রদেশে 56.35% ভোট পড়ে এদিন। চতুর্থ দফার ভোটে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে দুই একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। অন্ধ্রের তেলেগু দেশম পার্টি এবং ওয়াইএসআরসিপি পরস্পরের বিরুদ্ধে হিংসা চালানোর অভিযোগ তুলেছে। বুথ দখল থেকে শুরু করে প্রার্থীদের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ রয়েছে। ওয়াইএসআর এর এক বিধায়ক এক ভোটারকে চড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে। অপরদিকে 1.4 কোটি আসামের জনসংখ্যার 40% অবৈধ বাংলাদেশি। মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ দাবি, মুসলিম সম্প্রদায়কেই টার্গেট। আসামের জনসংখ্যার 40%ই বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলিম ভোট চাই না বারংবার বলে এসেছেন তিনি। কিন্তু সেই অহমিকা ছেড়ে এবার লোকসভা ভোটে মুসলিমদেরও পদ্মচিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমর্থন চেয়ে মুসলিম বহুল এলাকায় নিজের ডালাও প্রচারও করেছেন। তাদেরও সমহারে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি ভোটের পর বিভিন্ন কেন্দ্রে 20 থেকে 25% অবধি মুসলিম ভোট বিজেপির ঝুলিতে পড়ার দাবিও করেছেন তিনি। কিন্তু আসামের ভোট প্রবেশের বহির্রাজ্যের প্রচারে বেরিয়েই ভুল বদলেছেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, আসামের মোট জনসংখ্যার 40%ই বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশি অনুপ্রবেশের ফলে ঝাড়খণ্ডের উপজাতিদের অস্তিত্ব যে হুমকির মুখে পড়েছে সেটা বোঝাতে গিয়ে আসামে বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেছেন তিনি। আসামের মতো পরিস্থিতি হতে পারে ঝাড়খণ্ডে, এটাই বুঝিয়েছেন। অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গেও একই ছায়া দেখছেন তিনি। দিন দুয়েক আগে ঝাড়খণ্ডের খুন্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাবার নামে এক স্থানে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অর্জুন মুন্ডার হয়ে ভোটের প্রচার চালান মুখ্যমন্ত্রী। শনিবার রাঁচি থেকে সেখানে পৌঁছানোর কথা ছিল তার, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তামারে পৌঁছতে পারেননি তিনি মোবাইল ফোনের মাধ্যমে নিজের বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশের ফলে উপজাতিদের অস্তিত্ব, বিশেষ করে মহিলা ও মেয়েদের নিরাপত্তার উপর যে হুমকি এসেছে বোঝানোর চেষ্টা করেন সেটা। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রায়শই উপজাতি মহিলাদের বিয়ে করে জমি কবজা করে তাদের অধিকার প্রতিষ্ঠা করে নেয় দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এভাবে জমির উপর কবজা করার বিষয়টি আমরা সরাসরি দেখেছি আসামে, যেখানে মোট জনসংখ্যার 40%ই বাংলাদেশি অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গেও একই ছবি দেখা যায়। আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য ঝাড়খণ্ডে এই ধরনের পরিস্থিতি ঠেকানো অত্যন্ত জরুরি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধেও সুর চড়াতে হবে আমাদের। তাই ঝাড়খণ্ডে এই ধরনের হুমকির মোকাবিলা করতে কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতায় আনা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী হিসাবে জনসংখ্যার 40% মুসলিম অনুপ্রবেশকারী হলে আসামের মোট জনসংখ্যা 3.96 কোটির মধ্যে 1.40 কোটি অবৈধ বাংলাদেশি নাগরিক। ফলে তার এই বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আসামে। উল্লেখ্য, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সামনে এসেছে। 1993 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া বিধানসভায় দাবি করেন 33 লক্ষ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন আসামে। 2004 সালের জুলাইয়ে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল সংসদে জানান, সারা দেশে 1.20 কোটি বাংলাদেশি নাগরিক বসবাস করছেন অবৈধভাবে। এর মধ্যে 50 লক্ষ রয়েছেন আসামে। 2004 সালের নভেম্বরে তৎকালীন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত অজয় সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো গোপন চিঠিতে জানান, সীমান্ত পেরিয়ে দৈনিক গড়ে 6000 করে বাংলাদেশি আসামে প্রবেশ করেন। আসামে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের তথ্যে এবার নতুন টুইস্ট আনলেন মুখ্যমন্ত্রী।
তার মতে আসামের 1.40 কোটি অবৈধ বাংলাদেশি নাগরিক। তবে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলতে মূলত মুসলমানদেরই বুঝিয়েছেন তিনি, তাতে কোনো সংশয় নেই। কারণ বিয়ে করে জমি কেড়ে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া ধর্মীয় নিপীড়নের ফলে বাংলাদেশ থেকে আগত হিন্দুদেরও ভারতীয় মনে করেন তিনি। বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন, বিশ্বের যে কোনো দেশে হিন্দুরা বিপদে পড়লে ভারতেই আসবেন, কারণ এই দেশ তাদের মাতৃভূমি। ফলে 3 দফা বুট পেরানোর পরই মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে মুসলিমদের টার্গেট করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত। অপরদিকে আদালত অবমাননার মামলায় সুপ্রিমে হাজির বিধায়ক করিম উদ্দিনের নিঃশর্ত ক্ষমা চাইলে মামলা প্রধান বিচারপতির আদালতে পাঠিয়ে দিল ডিভিশন বেঞ্চ। শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিচারাধীন মামলা নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্টে সশরীরে হাজির হলেন সোনার বিধায়ক করিম উদ্দিন। শুধু হাজির হলেন এমন নয়, বিচারাধীন মামলা নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর জন্য নিঃশর্ত ক্ষমাও চাইলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। কিন্তু তা মেনে নেয়নি বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চ। এরপর মামলাটি প্রধান বিচারপতির আদালতে পাঠিয়ে দিয়েছে বেঞ্চ। এমনটাই জানা গেছে সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ সূত্রে। উল্লেখ্য, মামলাটি করেছিলেন সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টে দায়ের মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করেন সুনাইয়ের বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া, সেই মামলার রায় ঘোষণার আগেই সত্যের জয় হয়েছে বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেই সূত্র ধরেই আদালত অবমাননার অভিযোগ করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন আমিনুল হক। সোমবার সেই মামলার শুনানি হয়। এর আগেই সর্বোচ্চ আদালত এক নির্দেশে শুনানির দিন সশরীরে হাজির হতে হবে বলে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়াকে নির্দেশ দেন। সেই অনুযায়ী এদিন সশরীরে হাজির হন তিনি। উল্লেখ্য, বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে গৌহাটি হাইকোর্টে মামলা করেন আমিনুল হক। এই মামলায় বেশ কয়েকবার শুনানির পর যে রায় দেয় আদালত, এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বিধায়ক করিম। এই মামলা ইতিমধ্যে চূড়ান্ত রায় দিয়েছে আদালত। সেই রায় অবশ্য বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার পক্ষেই গেছে। অপরদিকে মাধ্যমিকের 2024 শিক্ষাবর্ষের কম্পার্টমেন্টাল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ আসাম সেবা। এই পরীক্ষাগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়মিত পরীক্ষার সময় যে বিষয়গুলি পাশ করতে পারেনি সেগুলিকে উতরে নেওয়ার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। কম্পার্টমেন্টাল পরীক্ষা আগামী 28 মে থেকে শুরু হবে। পরীক্ষা হবে 2টি শিফটে, সকাল ও বিকেলে। প্রথম শিফট সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর 1টা থেকে 4টা 30 পর্যন্ত। অপরদিকে বাতিল শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি। কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনগুলিকে লামডিং বদরপুর সেকশনে না চালানোর সিদ্ধান্ত বহাল রেখেছে এনএফরেল। ফলে আজ 05615 এবং 15616 গুয়াহাটি শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা উভয় দিক থেকে বাতিল করা হয়েছে। এদিকে অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে সেকেন্দ্রাবাদ ডিব্রুগড় ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএফরেল। এছাড়া হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে এনএফরেল। বিভাগীয় তথ্য অনুযায়ী 07046 সেকেন্দ্রাবাদ ডিব্রুগড় স্পেশালের পরিষেবা আগামী 20 মে থেকে 26 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি আগের সময়সূচি অনুযায়ী প্রত্যেক সোমবার চলাচল করবে। ফিরতি যাত্রায় 07047 ডিব্রুগড় সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনের পরিষেবা 23 মে থেকে 27 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের সূচি অনুযায়ী ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার চলাচল করবে। এদিকে 02309 হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল 15, 22, 29 মে এবং 5, 12, 19, 26 জুন প্রত্যেক বুধবার সকাল 5টা 55 হাওড়া থেকে রওনা হয়ে সেদিন বেলা 1টা 25 নিউ জলপাইগুড়ি পৌঁছবে। 02310 নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল 15, 22, 29 মে এবং 5, 12, 29, 26 জুন প্রত্যেক বুধবার বিকেল 3টায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়ে সেদিন রাত 10টা 35 হাওড়া পৌঁছবে। অপরদিকে ভূমিধস নয়, বেহাল রাস্তার জন্যই ফের একবার থমকে গেল বরাক গুয়াহাটি সংযোগী সড়ক। সোমবার বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত অচল 6 নম্বর জাতীয় সড়কের রাতাচড়া সোনাপুর অংশ। পাহাড়ি এই রাজপথে থমকে রয়েছে হাজারের বেশি যানবাহন। কমাস থেকে বেহাল অবস্থায় রয়েছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম আর মণিপুরের একাংশ সড়ক যোগাযোগের প্রধান পথ 6 নম্বর জাতীয় সড়ক।
শুকনো মরশুমে কোনো মতে যানবাহন চলাচল করলেও বৃষ্টি নেমে আসতেই ভয়াবহ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই সড়ক। গত এক মাসের মধ্যে এ পর্যন্ত বার কয়েক এই সড়ক বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ফের একবার থমকে গেছে এই রুট দিয়ে যান চলাচল। প্রাপ্ত খবর মতে এদিন বিকাল 3টা থেকে এক প্রকার বন্ধ রয়েছে এই রোড। কোনো ধরনের যানবাহন যাতায়াত করতে পারছে না, ফলে রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার গাড়ি। সূত্র বলছে মূল সমস্যা হচ্ছে বেহাল রাস্তা। পাহাড়ি চড়াই উতরাই এই রাস্তার স্থানে স্থানে পুকুর সম গর্ত থাকার ফলে পণ্যবাহী লরিগুলি প্রায়ই ফেসে যাচ্ছে কিংবা বিকল হচ্ছে, আর এতে বন্ধ হয়ে পড়ছে এই রোড। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সোনাপুর অংশে। সূত্র মতে সোনাপুর দুর্গা মন্দিরের আশপাশ এলাকার অবস্থা কার্যত ভয়ঙ্কর, রীতিমতো মরণফাঁদ, আর এতে ওই স্থানে অতিক্রম করতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন। সোমবার বিকাল থেকে ওই স্থানেও দেখা দিয়েছে যান চলাচলে অচলাবস্থা। তবে ঠিক কি কারণে যান চলাচল থমকে রয়েছে তার সঠিক কারণ জানা না গেলেও যান চলাচল বন্ধ থাকার নিশ্চিত খবর পাওয়া গেছে। সূত্র বলছে সোনাপুর উমকিয়াং তানসেন এলাকা জুড়ে রয়েছে তীব্র যানজট। অবস্থা এতটাই ভয়াবহ, কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারছে না। এক অবর্ণনীয় পরিস্থিতি। সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন আটকে পড়া যাত্রীরা। রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তায় আটকে পড়া যাত্রীরা না এগোতে পারছেন না পিছু ফিরতে পারছেন, কারণ যে গাড়ি যেখানে আটকা পড়েছে ওই গাড়ির পেছনে আরো অসংখ্য যানবাহনের লম্বা লাইন। ফলে বরাকের দিক থেকে এদিন গুয়াহাটি যাত্রা করা লোকজন বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারছেন না। রাত 11টা এই প্রতিবেদন পর্যন্ত অপরিবর্তিত অবস্থা। রাস্তার উভয় দিকে 5-6 কিলোমিটার করে দাঁড়িয়ে থাকা যানবাহনের লম্বা লাইন। সূত্র জানিয়েছে বেহাল ওই রাস্তা সারিয়ে তুলতে চেষ্টা চালাচ্ছে NHIDCL। বিশাল বিশাল গর্তগুলো ভরাট করার চেষ্টা চালাচ্ছে ওই নির্মাণ সংস্থা, আর এতেও কিছুটা সমস্যা হচ্ছে। সূত্র মতে নির্মাণ সামগ্রী রাস্তার পাশে রাখার ফলে কোনো কোনো স্থানে রাস্তার পরিসর ছোট হওয়ার ফলে ওয়ান ওয়ে হয়ে পড়েছে এসব স্থান। রাস্তায় আটকে থাকা একাংশ লোক জানান মেঘালয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালে জট বাঁধা যানবাহন নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এদিকে বৃষ্টিপাত ফের শুরু হলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। সোনাপুর থেকে রাতাচড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে পাহাড় খসে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।